জুট ড্রয়িং এর এই ভিডিওটার মধ্যে আমি হচ্ছে ভিডিওটা চালিয়ে দেব মূলত। এরপরে হচ্ছে কিছু জায়গায় আমার যে জায়গাগুলোতে মনে হয় যে তোমরা নাও বুঝলে বুঝতে পারো, তখন আমি ওই জায়গায় থামিয়ে কিছু ব্যাখ্যা করব। আ এছাড়া ভিডিওতে খুবই সহজ ইংরেজি ভাষায় বলা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারবা। তারপরেও যদি না বুঝো আমাকে হচ্ছে ভিডিওর মাঝখানে আমাকে জিজ্ঞেস করলে আমি থামিয়ে হচ্ছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমি শুরু করি। আমি সাউন্ডটা শেয়ার করেছি। ইংরেজিটাও খুব সহজ। কাজেই আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। Let us develop a basic understanding on jute drawing. Firstly, let us understand the need of drawing for jute slivers. Thick carded sliver আমরা হচ্ছে সবার আগে ফিড এবং ডেলিভারি ম্যাটেরিয়ালটাকে একটু চিনি। পিছনে আমরা হচ্ছে ফিড ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছি। এগুলি হচ্ছে কার্ডিং মেশিন থেকে আসা রোল। এই যে স্লাইভারের রোলগুলি যে বড় যে তোমরা মোটা রশির মতো দেখতে পাচ্ছ, এগুলোই স্লাইভার। এগুলোই কার্ডিং মেশিন থেকে নিয়ে আসা হয়েছে এবং ক্যান আকারে না, বরঞ্চ রোল আকারে। আর এটা হচ্ছে ড্র ফ্রেমের ফিড এন্ড অর্থাৎ ক্রিল, যেখানে কার্ডিং রোলার গুলিকে ফিড দেওয়া হয়েছে। আর ডেলিভারি মেটালটা অবশ্য স্লাইভার, এই যে এগুলা হচ্ছে জুট ড্রোন স্লাইভারের ক্যান। before converting it to yarn by spinning. না বুঝলে আমাকে জিজ্ঞেস করো কিন্তু। Moreover, for spinning a yarn of acceptable quality, this thin sliver needs to be fairly uniform and demands sufficient parallel arrangement of fibers in the sliver. Such a thin sliver is produced from thick finisher card sliver by using several drawing operations. Each drawing operation employs basically two sets of rollers, slow-moving retaining rollers and fast-moving drawing rollers, through which the slivers are passed. By this process, called drafting, the input sliver count, say C in, is converted to an output sliver of lower count, say C out, which is simply equal to C in divided by the amount of draft, the ratio between the surface speeds of retaining and drawing rollers. By the process of drafting, the fibers also become more parallel. এখানে কিছু কথা বলা দরকার। যেহেতু আমাদের এটা একটা ড্র ফ্রেম, সেহেতু অবশ্যই এখানে হচ্ছে ডাবলিং ও হবে এবং ড্রাফটিং ও হবে। তো ড্রাফটিং এর জন্য এখানে হচ্ছে ২ জোড়া রোলার ব্যবহার করা হচ্ছে। একটা হচ্ছে রিটেইনিং রোলার, আর যেটা ফাস্টার স্পিডে ঘুরে সেটা হচ্ছে ড্রয়িং রোলার। আমরা এগুলা মেশিনে একটু বিস্তারিত দেখব, কিন্তু আগে বুঝে নেওয়ার চেষ্টা করছি। তো রিটেইনিং রোলারের সারফেস স্পিড যদি হয় S1, আর ফাস্টার হচ্ছে ড্রয়িং রোলারের সারফেস স্পিড হয় S2, তাহলে যেটা সারফেস স্পিড বেশি সেটা যদি উপরে রাখি আর নিচে যদি কমটাকে রাখি, তাহলে একটা আমরা ড্রাফটের মান পাবো। সেই ড্রাফটটাকে বলা হবে হচ্ছে মেকানিক্যাল ড্রাফট। অর্থাৎ তোমার হচ্ছে রোলারের সারফেস স্পিড দিয়ে আমরা যে ড্রাফটটা বের করি সেটাকে বলা হয় হচ্ছে মেকানিক্যাল ড্রাফট। ড্রাফট মানে তো আমরা নিশ্চয়ই জানি। আমরা যদি বলি ড্রাফটের মান 6, তার মানে হচ্ছে ফিড ম্যাটেরিয়ালের চাইতে ডেলিভারি ম্যাটেরিয়ালটা বের হওয়ার সময় 6 গুণ চিকন হয়ে গেছে। আমরা যদি হচ্ছে একটা 1 এনি কাউন্টের একটা ম্যাটেরিয়ালকে ড্রাফট করে 30 এনি বানায় ফেলি, তখন ড্রাফটের মান হবে 30। আর যদি আমাকে বলে ড্রাফটের মান 30, তার মানে হচ্ছে বুঝতে হবে যেই ম্যাটেরিয়ালটা ফিড দিয়েছিলাম ডেলিভারি হয়ে বের হওয়ার সময় তার কাউন্টটা 30 গুণ চিকন হয়ে গেছে। ব্যাস। আর এটা হচ্ছে যদি সারফেস স্পিড দিয়ে হিসাব করি, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে মেকানিক্যাল ড্রাফট। আরেকটা আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফিড ম্যাটেরিয়ালের কাউন্ট এবং ডেলিভারি ম্যাটেরিয়ালের কাউন্ট, এই দুইটা থেকে আমরা হচ্ছে আরেক ধরনের ড্রাফট বের করতে পারি, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাকচুয়াল ড্রাফট।
ফিট কাউন্ট এবং ডেলিভারি কাউন্ট, এখান থেকে আমরা ম্যাটেরিয়ালের অ্যাকচুয়াল ড্রাফট বের করতে পারি। তো তখন কিভাবে বের করব? তখন হচ্ছে খুবই সিম্পল জিনিস, সেটা হচ্ছে দুইটা কাউন্টকে আমাকে আগে সেম সিস্টেমে আছে কিনা সেটা দেখতে হবে। অর্থাৎ ইনপুটের কাউন্টও যদি হয় হচ্ছে টেক্স, তাহলে আমার ডেলিভারি কাউন্টও টেক্স লাগবে। যদি ফিড ম্যাটেরিয়াল কাউন্ট হয় এনিতে, ডেলিভারি ম্যাটেরিয়াল কাউন্ট এনিতে হওয়া লাগবে, একই সিস্টেমে হওয়া লাগবে। এরপরে আমরা করব কি, যেই কাউন্টের সংখ্যামান বেশি ওইটাকে উপরে রাখবো, আর যেই কাউন্টের সংখ্যামান কম সেটাকে নিচে রাখবো। ভাগ দিয়ে দিলেই ড্রাফটের মানটা বের হয়ে যাবে। স্যার জি স্যার জুটের তো আমরা জানতাম যে জুট কাউন্ট হিসেবে করতে হবে পাউন্ডস পার স্প্যান্ডেল, তাহলে এই জায়গায় জি কি কাউন্ট এনিতে প্রকাশ করা হয় কোনো সময় না, বা টেক্সে? প্রকাশ করা হয় না, না, কেবলমাত্র পাউন্ডস পার স্প্যান্ডেল। কিন্তু আমি যেই ফর্মুলাটার কথা বলছি এটা জুট বলো আর কটন বলো, যে কোনো সিস্টেমের জন্যই প্রযোজ্য। ওকে ঠিক স্যার। আছে, হ্যাঁ, সেজন্য আমি বললাম যে যখন আমাকে কাউন্ট দেওয়া থাকবে, আমাকে ড্রাফট বের করতে হবে, তখন আমরা যেভাবে বের করি সেটা হচ্ছে দুইটা কাউন্ট যদি একই সিস্টেমে থাকে তখন এরপরে আমরা হচ্ছে যেটা সংখ্যামান বড় সেটাকে উপরে দিয়ে দিই, আর যেটা সংখ্যামান ছোট সেটাকে হচ্ছে নিচে দিই, তাহলেই হচ্ছে ড্রাফট বের হয়ে আসবে। আর কাউন্ট দিয়ে আমরা যদি ড্রাফট বের করি তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাকচুয়াল কাউন্ট, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাকচুয়াল কাউন্ট। আর যদি সারফেস স্পিড দিয়ে আমরা কাউন্ট বের করি তখন সেটাকে আমরা বলি হচ্ছে মেকানিক্যাল কাউন্ট, সরি মেকানিক্যাল ড্রাফট। উল্টাপাল্টা বলতেছি, সরি, একটু ভুলে যাও পিছনের কথাগুলি। যদি আমরা হচ্ছে কাউন্ট দিয়ে ড্রাফট বের করি তখন তাকে আমরা বলি হচ্ছে অ্যাকচুয়াল ড্রাফট, আর সারফেস স্পিড দিয়ে যদি আমরা ড্রাফট বের করি তখন তাকে আমরা বলি হচ্ছে মেকানিক্যাল ড্রাফট। তাহলে অ্যাকচুয়াল ড্রাফট এবং মেকানিক্যাল ড্রাফট এই দুই ধরনের ড্রাফটের ব্যাপারে আমরা জানলাম যে কিভাবে বের করতে হবে এবং কিভাবে ক্যালকুলেট করতে হবে। সামনে আগাই, না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। Draft, the ratio between the surface speeds of retaining and drawing more parallel. ড্রাফট করলে ম্যাটেরিয়াল Let প্যারালাল us হয়। now study এই জায়গাটা হচ্ছে টপ ভিউ থেকে দেখা। এই ডান দিকের এটা হচ্ছে তোমার এই ড্রয়িং রোলার, আর বাম দিকের রোলারটা হচ্ছে রিটেনিং রোলার। টপ ভিউ থেকে ছবিটা তোলা। the drafting process for a jute sliber. Any jute sliber has few fibers of long lengths and large amount of shorter fibers. During drafting of such a sliber, it is found that when longer fibers emerge from the drawing rollers at a faster speed, they drag out from the drafting zone a lot of shorter fibers along with them, mainly due to interfiber friction. For this, a thick place is formed in the sliver emerging from the drawing rollers. Due to such undesirable movement of short fibers, there happens a shortage of fibers in the drafting zone, causing the formation of a thin place following the thick place in the delivered sliver. This is known as drafting wave, indicating alternate formation of thick and thin places in the drafted sliver. Thus, any drafting process with slivers having fibers of variable lengths induce an irregularity in the drafted sliver. In the jute drawing machines, there are moving gill pins which are meant to offer some resistance to the unwanted dragging of shorter fibers by longer fibers. আমরা নতুন আরেকটা কম্পোনেন্ট দেখলাম, সেটা হচ্ছে সামনের রোলারটার নাম তো ছিল ড্রয়িং রোলার, পিছনে এগুলি তো রিটেনিং রোলার। মাঝপথে এই স্লাইভার গুলিকে একটুখানি কম করার জন্য এবং হচ্ছে লঙ্গার ফাইবার, আমরা মাত্র একটু আগে দেখলাম যে লঙ্গার ফাইবার গুলো যখন মুভ করে তখন তারা সাথে করে কিছু পরিমাণ শর্ট ফাইবারকেও নিয়ে চলে যায় তাদের সারফেস কন্টাক্টগত ফ্রিকশনগত কারণে। তাতে করে হচ্ছে থিক প্লেস থিন প্লেসের একটা সমস্যা দেখা যায়, এটাকে তারা বলেছে ড্রাফটিং ওয়েভ। তো এই সমস্যাটার মধ্যে কিছুটা বাধা প্রদান করার জন্য তারা করে কি, এখানে একটা হচ্ছে পিন সহ কিছু পিনকে ইউজ করা হয়। এই পিনগুলিকে বলা হয়েছে গিল পিন। এই যে এখানে পিন, কিছুক্ষণ পরে আমরা প্রত্যেকটা কম্পোনেন্টে দেখবো একদম। তো এই পিনগুলিকে বলা হয় হচ্ছে গিল পিন।
আর গিলপিনগুলি কিছু ফ্রেমের উপরে বসানো, সেই ফ্রেমগুলাকে বলা হয় হচ্ছে ফলার বার। তার মানে ফলার বার এবং গিলপিন কোথায় বসানো থাকে, সেটা হচ্ছে রিটেইনিং রোলার এবং ড্রয়িং রোলারের মাঝখানে বসানো থাকে হচ্ছে এই ফলার বার এবং গিলপিন। Machines, there are moving gill pins which are meant to offer some resistance to the unwanted dragging of shorter fibers by longer fibers and their output sliver. By doubling process, the irregularity of the output sliver gets reduced due to random chance of overlapping of a thick place of one input sliver onto a thin place of the adjoining input sliver. এইটুকু অংশ পুরান কথা, কারণ হচ্ছে আমরা যেহেতু বলেছি যে এটা একটা ড্র ফ্রেম, তার মানে এখানে ডাবলিংও হবে, ড্রাফটিংও হবে। তো ডাবলিং তো অবশ্যই হবে। আর ডাবলিং এর উদ্দেশ্যে বললো যে ডাবলিং করলে আসলে ইভেননেস বাড়ে। একটা থিক প্লেস আর একটা থিন প্লেসের সাথে পাশাপাশি যদি পড়ে, তাহলে থিক প্লেস আর থিন প্লেস দুইটাই নিউট্রাল হয়ে যায়, এভাবে হচ্ছে আমরা ইভেননেস ভালো পাই। তো এখানে দেখলে দেখা যাচ্ছে যে এখানে 3টা থেকে একটা স্লাইভার বের হচ্ছে, কিন্তু আমরা যে মেশিনটা প্রথমে দেখব সেই মেশিনটাতে ডাবলিং এর মান হচ্ছে 2:1, অর্থাৎ দুইটা স্লাইভার থেকে একটা ড্রোন স্লাইভার পাওয়া যায়। The objectives of jute drawing are set as A. To reduce the sliver count, that is linear density, in steps by the process of drafting. B. To parallelize the fibers in sliver by the process of drafting. C. To improve progressively the uniformity of sliver by the process of doubling. For producing majority of jute yarns, 3 jute drawing operations are usually carried out. First drawing, followed by second drawing, and finally finisher drawing. এখানে হচ্ছে কটনের সাথে একটা পার্থক্য। কটনে আমরা দেখেছিলাম যে দুইটা ড্র ফ্রেম ব্যবহার করা হয়, ব্রেকার ড্র ফ্রেম এবং ফিনিশার ড্র ফ্রেম। তো আমাদের জুটের ক্ষেত্রে একটুখানি আলাদা, জুটে হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে 3টা ড্র ফ্রেম ব্যবহার করা হয়, ফার্স্ট ড্রয়িং, সেকেন্ড ড্রয়িং এবং ফিনিশার ড্রয়িং। এই ক্ষেত্রে যদি হচ্ছে তোমার খুবই ভালো মানের ইয়ার্ন, একদম টপ কোয়ালিটির ইয়ার্ন যদি হচ্ছে ব্যবহার করতে হয় বা প্রয়োজন হয়, তাহলে হচ্ছে তখন যেটা করা হয় যে টপ কোয়ালিটি ইয়ার্ন পেতে চাইলে টপ মোস্ট, তখন হচ্ছে চারটা ড্র ফ্রেম ব্যবহার করা হয়। ড্র ফ্রেম 3টাই থাকে, সেকেন্ড ড্রয়িং দিয়ে 2বার ম্যাটেরিয়ালকে পাস করানো হয়, এভাবে সামনে দিকে এগিয়ে যাওয়া হয়। আর যদি একদম ওই যে চালের বস্তার সুতা বানায়, চালের বস্তার জন্য যেটাকে আমরা বলি স্যাকিং ওয়েফট, যদি স্যাকিং ইয়ার্নের ওয়েফট ইয়ার্ন বানায় তাহলে হচ্ছে 3টাও লাগবে না, 2টা হলেই চলে, ফার্স্ট ড্রয়িং আর ফিনিশার ড্রয়িং, তাহলে 2টা হলেই তখন চলে যাবে। কিন্তু মেজরিটির ক্ষেত্রে যেটা করা হয় 3টা ড্র ফ্রেম ব্যবহার করা হয়। Be conveniently converted to a yarn by the spinning machine. এখানে একটু ব্যাখ্যা করে বলি কি বোঝাচ্ছে। সেটা হচ্ছে ফিনিশার কার্ড থেকে ম্যাটেরিয়াল যখন বের হয় সে ফার্স্ট ড্রয়িং এ যায়, ফার্স্ট ড্রয়িং থেকে সেকেন্ড ড্রয়িং এ, সেকেন্ড ড্রয়িং থেকে ফিনিশার, ফিনিশার পরে স্পিনিং হয়ে ইয়ার্ন হয়ে যায়। এখানে এই ফ্লো চার্টে কোনো রোভিং ফ্রেম নাই। কিন্তু এদিক দিয়ে হচ্ছে যখন ফিনিশার কার্ড থেকে স্লাইভারটা বের হয়, তখন এন বলতে বোঝাচ্ছে নাম্বার অফ ফাইবার প্রেজেন্ট ইন দ্য ক্রস সেকশন। তো 23,800 ফাইবার এক একটা কার্ডের স্লাইভারের মধ্যে থাকে গড়ে। তো এরপরে সেই স্লাইভারটাকে ফার্স্ট ড্রয়িং এ নিয়ে যাওয়া হয়, 2 ডাবলিং করে 3.7 থেকে 4.5 পরিমাণ ড্রাফট দেওয়া হয়। ড্রাফট দিয়ে যে স্লাইভারটা পাওয়া যাবে সেই স্লাইভারটার মধ্যে ফাইবারের সংখ্যা থাকে হচ্ছে 13,800। এরপরে সেকেন্ড ড্রয়িং এ ওখানে কত ড্রাফট হয়, কত ডাবলিং হয় এবং ম্যাটেরিয়াল বের হওয়ার পরে সেখানে কতগুলো ফাইবার থাকে এটা লেখা আছে। এরপরে ফিনিশার ড্রয়িং, সবার শেষে স্পিনিং। স্পিনিং শেষে দেখা যায় যে ইয়ার্নের মধ্যে এভারেজে 125টা হচ্ছে ফাইবার থাকতে পারে। এভাবেই দেখানো হচ্ছে ধাপে ধাপে যে এক মেশিন থেকে আরেক মেশিনে কি কি পরিবর্তন আসছে আমার ইয়ার্নে। Usually, the first drawing machine executes a draft between 3.7 and 4.5 and doubling of 2. The second drawing machine executes a draft
between 5.5 and 6.5 and doubling of 3. And finally, the third drawing machine executes a draft between 8.5 and 9.5 and doubling of 2. Please note how the average number of fibers per cross section n bar is going down from the finisher card slivers to the finisher drawing slivers after several draftings and doublings, and finally in the yarn delivered by the spinning machine using a draft, say 16. At first, we will study the fast drawing operation. This is a screw gill type fast drawing machine. Let us now understand the drawing process as executed by this type of fast drawing machine. কিছুক্ষণ আগেই হচ্ছে আমরা একটা কথা বলেছিলাম যে রিটেইনিং রোলার এবং হচ্ছে ড্রয়িং রোলার, এই দুইটা হচ্ছে রিটেইনিং রোলার। এই যে চিকন লাঠি একটা, এটার পাশে আরেকটা চিকন লাঠি, এই দুইটাই হচ্ছে রিটেইনিং রোলার। আর এই মাঝখানে আরেকটা রোলার আছে, এটাকে বলা হয় হচ্ছে জকি রোলার। স্লাইভার হচ্ছে রিটেইনিং রোলারের নিচ দিয়ে গিয়ে জকি রোলারের উপর দিয়ে গিয়ে তারপরে রিটেইনিং রোলারের নিচ দিয়ে গিয়ে বের হয়, এবং এই যে এখানে চিরুনির মতো খাঁজ কাটা দেখা যাচ্ছে, কাটা কাটা, এগুলোই হচ্ছে সেই গিলপিন যেগুলি ফলার বারের উপরে বসানো। তারপরে সামনে এগিয়ে গেলে এখান থেকে কালো রঙের একটা কিছু দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার। ড্রয়িং এর জন্য এক জোড়া রোলার, টপ আর বটম। টপ রোলারের নাম হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার, আর বটমের নাম হচ্ছে ড্রয়িং রোলার। This is a schematic diagram of a jute drawing machine. The feed slivers are drawn through a pair of retaining rollers and a self-weighted jockey roller. আমি আবারও চিনাই দিই, দুইটা হচ্ছে রিটেইনিং রোলার, উপরে জকি রোলার, এটা হচ্ছে ফলার বার, ফলার বারের মধ্যে গিলপিন। এই রোলারের মধ্যে নিচেরটার নাম হচ্ছে ড্রয়িং রোলার, উপরেরটার নাম হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার। তারপরে সামনে আগেলে হচ্ছে এটাকে বলা হয় ডাবলিং প্লেট। হ্যাঁ, এটাকে বলা হয় ডাবলিং প্লেট। এটা দেখাবে কিছুক্ষণ পরে ডাবলিং প্লেট দেখতে কিরকম। তার সামনে হচ্ছে ডেলিভারি রোলার, তবে এই ডেলিভারি রোলার গুলি হচ্ছে ফ্লুটেড হয়, স্মুথ সারফেস হয় না, ফ্লুটেড সারফেস হয়। তারপরে হচ্ছে এখানে ছোট্ট একটা জায়গা কি জানি একটা, এটার নাম হচ্ছে ক্রিম্প বক্স। কি কাজ করে পরে জানবো। এই তারপরে হচ্ছে এটা স্লাইভারে গিয়ে জমা হচ্ছে ক্যানের মধ্যে। Placed on them. Then the slivers are drawn forward by the fast-moving drawing roller and drawing pressing roller, and thereby got drafted in the drafting zone with forward-moving several rows of gill pins. Thereafter, the slivers are doubled on the doubling plate and drawn by a pair of fluted delivery rollers. Let us now observe delivery of a creamed sliver into a can. The slivers are crimped within the cream box with the help of a self-weighted lever. এটা হচ্ছে কিভাবে আমাদের এখানে ক্রিম্পিনেসটা হয়। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখছো যে এখানে একটা ওয়েভিনেস তৈরি হচ্ছে, তাই না, স্লাইভারের মধ্যে। এই ওয়েভিনেসটাকে আমরা বলছি হচ্ছে ক্রিম্পিনেস। এখন প্রথম প্রশ্ন হচ্ছে এই ক্রিম্পিনেসের প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে যদি আমরা এরকম কৃত্রিম ভাবে ক্রিম তৈরি করি ফাইবারে, ফাইবারগুলির মধ্যে ইন্টার ফাইবার কোহেশনটা বৃদ্ধি পাবে। জুটের ইন্টার ফাইবার কোহেশনের পরিমাণ কটনের চাইতে অনেক কম, এই জন্য আমাদেরকে এই পদ্ধতি অনুসরণ করতে হয়। কিভাবে এই ক্রিমটা আনা যায়? তোমরা হচ্ছে এখানে একটা ঘিয়া রঙের কি যেন একটা টুকরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হচ্ছে ডেড ওয়েট। এই ধরনের একটা ডেড ওয়েট তোমার হচ্ছে এরকম একটা ডেড ওয়েট কোথায় বসানো হয়, হ্যাঁ, এরকম একটা ডেড ওয়েট হচ্ছে সেলফ, এই যে ওয়েটের যেই লিভারটা দেখা যাচ্ছে, এই লিভারের উপরে হচ্ছে একটা ডেড ওয়েট বসায় দেওয়া হয়।
তো ডেড ওয়েট বসানোর কারণে যেহেতু লিভারটা ভারী হয়ে যায়, সে কেবলই নিচের দিকে নামতে চায়। নিচের দিকে নামার সময় হয় কি, সে within the স্লাইভার যাওয়ার রাস্তাটাকে আটকে দেয়। cream box. যখন এই লিভারটা স্লাইভার যাওয়ার রাস্তাটাকে আটকে দেয়, তখন স্লাইভারের মধ্যবর্তী অল্প জায়গার মধ্যে জমা হতে শুরু করে। কিন্তু হচ্ছে জমতে জমতে যেহেতু স্লাইভারের পরিমাণ একসময় বেড়ে যাচ্ছে, যখন তার শক্তি বেশি হয়ে যাবে, সে কিন্তু হচ্ছে ঠিকই একসময় দেখা যাবে যে এই ওয়েটেড রোলারটাকে বা ওয়েটেড জিনিসটাকে সে ধাক্কা দিয়ে সে তার নিজের মতো করে বের হয়ে চলে যাবে। কিন্তু ওই যে যতক্ষণ সে জমা ছিল এইটুকু সময়ের মধ্যে তার যে একটু এই যে ওয়েভি ওয়েভি করে সে যে জমা হয়েছিল, এই জায়গাগুলি জায়গায় জায়গায় হচ্ছে এই ওয়েভিনেসটা জমা হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে স্থায়ী হয়ে যাবে। সেই কারণেই আমরা হচ্ছে যখন ড্রোন স্লাইভারের কাছে স্লাইভার গুলিকে দেখছি, তাদেরকে আমার ওয়েভি মনে হচ্ছে। আশা করি বোঝাতে পারছি যে ক্রিম্পিংটা কিভাবে হয়। না বুঝে থাকলে আমাকে প্রশ্ন করো কিন্তু। with the help of a self-weighted lever. This is krill, a platform for placement of several finisher card rolls at the feet and unwinding them for continuous feeding. Now we are observing that the finisher card rolls of different sizes have been kept on the crib. This is the right method for card roll feed, what is called staggered feeding. The slivers are passing through the drafting zone, having moving gill pins embedding the slivers. It is seen that some portion of the slivers are overflowing, that is, passing over the gill pins, which is totally undesirable. The slivers are being crimped, and the crimped slivers are collected in the cans. Such crimping is executed to improve the cohesion within the sliver so that sliver does not break easily during withdrawal from the can or passage at the feed of the next drawing stage. The tramping action. তোমরা একটা জিনিস কি খেয়াল করছো কিনা, যখন ড্রোন স্লাইভার গুলি দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তোমার ড্রোন স্লাইভার গুলির মধ্যে উপর থেকে একটা হাতুড়ি এসে খুব চাপ দিচ্ছে। অর্থাৎ স্লাইভার গুলিকে এখানে চেপে চেপে রেখে দেওয়া হয়, যেন একটা ক্যানের মধ্যে অনেক বেশি পরিমাণ স্লাইভার হচ্ছে আটে। কটনের সাথে মিলালে তোমরা নিশ্চয়ই খুব অবাক হবা যে কটনে তো আমরা হাত দিয়ে ধরতে পর্যন্ত ভয় পাই, আর এখানে এরকম একটা হাতুড়ি দিয়ে চেপে চেপে রাখা হচ্ছে। তো এই অ্যাকশনটাকে বলা হয় ট্র্যাম্পিং অ্যাকশন। তো রাখার উদ্দেশ্য হচ্ছে, এটা করার উদ্দেশ্য হচ্ছে যেন অল্প জায়গার মধ্যে অধিক পরিমাণ স্লাইভার আটে। Is shown here, by which several layers of the delivered slivers are made compact within the can so that a large amount of drawn slivers can be stored in a single can. Prevent entanglement between the compressed. এই হচ্ছে সেই ট্র্যাম্পিং এর ইকুইপমেন্ট, এটা ডেড ওয়েট। কিভাবে উঠানামা করে, এই কোনায় একটা হচ্ছে ক্যাম আছে, দেখো ক্যামটা ঘুরবে এবং ক্যাম ঘুরলে এটা উঠানামা করবে। The positioning of the tramp head with respect to the can is shown here to indicate that the curvature of the tramp head matches very well with the inner curvature of the can. এখানে বোঝানো হচ্ছে যে এটাই তো সেই ট্র্যাম্পিং এর ট্র্যাম্প হেড। তো এই হেডটার মাথাটা যেন স্লাইভারের ক্যানের সাথে খুব ভালোভাবে ম্যাচ করে। যদি ম্যাচ না করে তাহলে কিন্তু মুশকিল, তাহলে কিছু কিছু স্লাইভারকে হচ্ছে কম্প্রেস করা হবে না। হ্যাঁ, যেন ওভারঅল সমস্ত স্লাইভারকে কম্প্রেস করা হয় পুরো ক্যান জুড়ে। এটা কিন্তু ক্যানের তলিটা বলা যেতে পারে, কোনো স্লাইভার নাই এখানে। তো ক্যানের তলিটার সাথে যেন আমার এই ট্র্যাম্প হেডের যে কার্ভেচার, যে প্রান্তটা, সেটা যেন হচ্ছে ম্যাচ করে, এটা খেয়াল রাখতে হবে। This matching is necessary between the compressed layers of the cream sliver so that the sliver can easily be withdrawn from the can as required at the feed of the next stage.
Here we are observing the movement of the coiler plates, which এবং একই সাথে হচ্ছে যখন কয়েল ফর্ম করে তখন কিন্তু হচ্ছে আমাদের স্লাইভারের ক্যানকেও ঘোরাতে হবে। তো স্লাইভারের ক্যান হচ্ছে কোন দিকে ঘুরবে? তো স্লাইভারের ক্যান হচ্ছে নিজে তো আর ঘুরতে পারে না। তো এইজন্য নিচে হচ্ছে গিয়ারিং এর মাধ্যমে ক্যান প্লেট বসায় দেওয়া হয়। তো এই ক্যান প্লেট যখন ঘুরে তখন হচ্ছে আমার এই স্লাইভারের ক্যানটাও হচ্ছে ঘুরতে থাকে। তার মানে স্লাইভারের যে ক্যান আমরা দেখলাম ওটা যে ঘুরে, সে তার ঘূর্ণনের জন্য নির্ভরশীল হচ্ছে এই ক্যান প্লেটের উপরে নির্ভরশীল। আমাদের কটন স্পিনেও কিন্তু তাই। মেশিনের মধ্যে ক্যান প্লেট অবশ্যই লাগবে স্লাইভারের ক্যানকে কয়েল হিসেবে জমা করতে চাইলে। here the defective drawing pressing roller with cuts is shown. These needs to be replaced at the earliest to ensure the regularity in the delivered sliver. This is a push bar type fast drawing machine. We are observing the feed of the card slivers now the movement of the gill pins in the drafting zone, and now the delivery of drawn slivers after doubling of 2:1. We are observing the design of the gill pins in the push bar drawing machine. তো এটাই হচ্ছে সেই গিল পিন আমরা যেটা দেখেছিলাম, আর গিল পিনের নিচের ফ্রেমটাই হচ্ছে ফলার বার। We are observing how the stop motion works in case of a breakage of a feed sliver. We are observing how the slivers are joined after a break. This is the drafting zone. The proper embedment of slivers within the gill pins or gilling is shown here. 1 is shown here. Here we are observing that the crimping weight is missing, which is very much undesirable, since for this the appropriate crimping of the output sliver cannot be executed, which may cause operational problem in feed of the next drawing stage. Now we will see the operation of screw gill type finisher drawing machine. We are now seeing at the creel side of a finisher drawing. Now the sliver stop motion has worked. Now we are noticing a correct splicing of sliver. We are noticing a wrong splicing of sliver. We are observing a screw gill type second drawing machine. এরা হচ্ছে মনে করো তোমার ফ্যাক্টরি মেইনটেনেন্স ডিপার্টমেন্ট, বুঝছো? তো এদেরকে বলা হয় পিকার। ওরা করে কি যে তোমার এই কালোগুলা তো হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার, এই রোলার গুলি কিংবা বিভিন্ন জায়গায় যদি তোমার ফাইবারের জ্যাম হয়ে যায় তখন তাদের কাজ হচ্ছে মেশিন থেকে এই জ্যাম গুলিকে খুলে ফেলা।
যে জায়গায় জ্যাম লেগেছিল ওখান থেকে ফাইবার গুলিকে তুলে নিয়ে আসা, এই জন্য এটাকে বলা হয় পিকিং, আর ওদেরকে বলা হয় হচ্ছে পিকার। and doubling plex. The machine is seen stopped due to roller lapping. The jam is seen being cleaned. The waste sliver is to be placed in a waste can. Let us now see the modern stop motion system. This is the light receiving sensor. This is the light emitting source. In this system, when the sliver breaks, the light from the emitting source is blocked, actuating a stoppage of the machine. We are observing the drafting zone with proper gilling of slivers. The presence of the pinning bar ensures such proper embedment or gilling of the slivers within the gill pin. এটা হচ্ছে তোমার ফিনিশার ড্র ফ্রেমের ক্ষেত্রে এখানে কিন্তু গিল পিনগুলি নির্দিষ্ট জায়গায় বসানো, পুরা ফলার বার জুড়ে গিল পিন বসানো না, ঠিক যেই জায়গা দিয়ে হচ্ছে স্লাইভার গুলি যাবে ঠিক সেই জায়গাগুলি দিয়েই গিল পিন বসানো। We are observing a doubling of 2:1. ওই ফিড হচ্ছে দুইটা স্লাইভারকে একসাথে করলো, একটা করে বের করে নিয়ে আসলো, এই জন্য 2:1। We are observing the delivery of drawn slivers in the cans. Here, the cans are seen moving in one direction continuously. We are now observing the condition of the gill pins. Good condition of pins in the fast drawing machine. Bad condition of pins in the fast drawing machine. Good condition of pins in the second drawing machine. Bad condition of pins in the second drawing machine. Good condition of pins in the finisher drawing machine. Bad condition of pins in the finisher drawing machine. Now we will see the operation of rotary gill type second drawing machine whose delivery rate is higher than the screw gill type second drawing machine. আচ্ছা, আপাতত এই মোটামুটি হলেই চলবে। আমাদের বাকিটুকু হচ্ছে তোমরা যদি চাও তাহলে নিজেরা একটু দেখে নিও। হাউ ডু দে ডু ইট জুট ড্রয়িং এখান থেকে আমরা মোটামুটি যেই টপিকগুলি নিয়ে কথা তো আমি বেশি বলি নাই, বেশি তো ভিডিওতেই হয়ে গেছে। তো যেই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়ে গেছে এখানে সেটা একটু বলে দিই। আমাদের জুট ড্রয়িং এর এখানে তোমার হচ্ছে এই তো শীট
এখান থেকে আমাদের এই অবজেক্টস মেইন ফাংশনস এটা নিয়ে কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে ডেফিনিশনটা আমি এখন বলে দিচ্ছি, ওটা বলা হয় না এই ভিডিওতে। ওয়ার্কিং প্রিন্সিপল নিয়ে তো কথা হয়ে গেছে এই ছবিটাকে ব্যাখ্যা করে, যে কোনটা কোন কম্পোনেন্ট। আমি আবারও একটু বলে দিচ্ছি, এই দুইটা হচ্ছে রিটেইনিং রোলার, নিচের দুইটা, উপরেরটা হচ্ছে জকি রোলার। সামনে নিচের রোলারটা হচ্ছে ড্রয়িং রোলার, উপরেরটা হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার। এই পিনগুলি হচ্ছে গিল পিন, আর গিল পিনকে যে ধরে রেখেছে তার নাম হচ্ছে ফলার বার। তারপরে হচ্ছে ডাবলিং প্লেট, তোমরা দেখেছো যেখানে 2টা থেকে একটা হচ্ছে, বা 3টা থেকে একটা হচ্ছে, বা 4টা থেকে একটা হচ্ছে, এটা হচ্ছে সেই ডাবলিং প্লেট। তারপরে হচ্ছে ডেলিভারি ফ্লুটেড রোলার। তারপরে হচ্ছে ক্রিম্পিং বক্স, স্লাইভারের মধ্যে ক্রিম্পকে আনার জন্য, এবং সবার শেষে হচ্ছে স্লাইভারের ক্যান। আর এই ক্রিম্পিং বক্সের মেকানিজমটাও আমরা যেটা মুখে বলেছি এটাকে হচ্ছে এখানে ব্যাখ্যা করা আছে। কিছু ডেফিনিশন এখানে লেখা আছে, আমি সবার ওই ডেফিনিশন গুলি বলে দিই। একটা হচ্ছে রিচ, একটা হচ্ছে নিপ, পিচ অফ ফলার, এবং হচ্ছে লিড পার্সেন্টেজ। এই 4টা ডেফিনিশন আমাদের জানা থাকা খুবই জরুরি। প্রথমত চলে আসি, রিচ কাকে বলে? REACH। রিচ হচ্ছে এই ফ্রন্ট রিটেনিং রোলার থেকে শুরু করে, এই ড্রয়িং প্রেসিং রোলার পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় হচ্ছে রিচ। আবারও বলছি, এই রিটেনিং রোলার থেকে শুরু করে ড্রয়িং প্রেসিং রোলার পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে রিচ। তারপরের ডেফিনেশনটা হচ্ছে নিপ কাকে বলে? NIP। নিপ বলে হচ্ছে এই ফ্রন্ট হচ্ছে গিলপিন থেকে ড্রয়িং প্রেসিং রোলারের যে দূরত্ব, ফ্রন্ট গিলপিন থেকে ড্রয়িং প্রেসিং রোলারের মধ্যবর্তী যে দূরত্ব, এটাকে আমরা বলি হচ্ছে নিপ। এইটুকু দূরত্বকে আমরা বলি হচ্ছে নিপ। তারপর হচ্ছে আমরা আরেকটা ডেফিনেশন আছে, পিচ অফ ফলার। পিচ অফ ফলারটা সহজ জিনিস, সেটা হচ্ছে পাশাপাশি 2টা ফলার বারের মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে পিচ। পাশাপাশি 2টা ফলার বারের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় হচ্ছে পিচ। আর সবার শেষ যেটা 4 নম্বরে হচ্ছে লিড পার্সেন্টেজ। এখন লিড পার্সেন্টেজ কাকে বলে? আমাদের এই জুট ড্র ফ্রেমে রিটেনিং রোলারের চাইতে যখন হচ্ছে এই ফলার বারগুলিকে সেটিং ঠিক করা হয়, তখন রিটেনিং রোলারের চাইতে ফলার বারের গতিকে কিছুটা বেশি রাখা হয়। রিটেনিং রোলারের চাইতে ফলার বারের গতিকে কিছুটা বেশি রাখা হয়। এখন রিটেনিং রোলারের সারফেস স্পিডের চাইতে ফলার বারের সারফেস স্পিড কত বেশি? আমি আবারও বলি, রিটেনিং রোলারের সারফেস স্পিডের চাইতে ফলার বারের সারফেস স্পিড কত পার্সেন্ট বেশি? এই যে কত পার্সেন্ট বেশি, এই পার্সেন্টের হিসেবটাকেই বলা হচ্ছে লিড পার্সেন্টেজ। আমাদের এখানে লেখা আছে যে সারফেস স্পিড অফ ফলার বার মাইনাস সারফেস স্পিড অফ রিটেনিং রোলার বাই সারফেস স্পিড অফ রিটেনিং রোলার। অর্থাৎ রিটেনিং রোলারের সাপেক্ষে ফলার বারের সারফেস স্পিড কত পার্সেন্ট বেশি, সেটাকেই বলা হচ্ছে ফলার বারের লিড পার্সেন্টেজ। এই হচ্ছে মোটামুটি আমাদের 4টা ডেফিনেশন। আশা করি বুঝতে পারছো, না বুঝলে আমাকে আবার জিজ্ঞেস করো। এই ডেফিনেশন গুলা হচ্ছে আমাদের ভিডিওতে আলোচনা করা হয়নি। এই মোটামুটি এই শীটটা তোমরা ওই যে জুট কন্টেন্ট ফোল্ডার থেকে নিয়ে নিতে পারবা, এবং পরীক্ষার জন্য প্রিপারেশনের মধ্যে তোমরা রাখবা হচ্ছে টপিক নাম্বার 1, 2, 3 এবং 4। আমি আবারও বলি, পরীক্ষায় প্রিপারেশনের জন্য রাখবা হচ্ছে 1, 2, 3 এবং 4। এই 4টা টপিক হচ্ছে জুট ড্রফিম থেকে পরীক্ষায় প্রিপারেশনের জন্য রাখবে। আর হচ্ছে ওই ভিডিওটা দেখে নিও, সমস্যা কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ জুট স্পিনিং নিয়ে হচ্ছে কিছু কথা বলবো। ওয়ান, টু, থ্রি এবং 4, এই 4টা। হ্যাঁ, কে যেন দাগাইছে, ও আবার 3 পর্যন্ত দাগাইছে, 4 পর্যন্ত হচ্ছে দাগায় নাই। মারুফ হচ্ছে বাদরামিটা করছে। মারুফ, তুমি সতর্ক হয়ে যাও। হ্যাঁ, হ্যাঁ, তুমি তো জানোই এখন প্রযুক্তি অনেক অ্যাডভান্স। স্যার আমি আসলে মানে ইয়াটা করছি কি জন্য, মানে আমি তাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারলাম আর কি এর ও জন্য। আচ্ছা, থাক, আমার তো ভয়েস তো শোনাই যাচ্ছে। জি স্যার, তারপর একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম তাহলে যেন বোঝা যায় স্যার, এর লেগে আর কি দিয়েছিলাম। ঠিক আছে, কাগজ কলম লিখে রাখো, কাগজ কলম তাহলে কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, 1, 2, 3, 4 এই 4টা তো। আর কোনো সমস্যা থাকলে বলো, সমস্যা না থাকলে তোমরা হচ্ছে চ্যাট বক্সে আইডি লিখে দিয়ে দিতে পারো। ওকে স্যার।
কারো কোনো প্রশ্ন আছে? নাই।